শুভ সকাল সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুর জেলার সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন থেকে সাংবাদিকতায় যুক্ত আছেন আমাদের সকলের পরিচিত জুলফিকার আলী কানুন। উনি বাংলা নিউজ 24-এ দায়িত্ব পালন করছেন জেলা প্রতিনিধি হিসাবে। এর আগে অনেক গণমাধ্যমেই উনি দায়িত্ব পালন করেছেন। আমরা কথা বলবো জুলফিকার আলী কানুনের সাথে। জুলফিকার আলী কানুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব আপনার কাছে যে আমাদের এই সংবাদ বিশ্লেষণ, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান মেহেরপুর প্রতিদিনের নতুন কন্টেন্ট, একজন গণমাধ্যমের মানুষ হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? কোনো পরামর্শ থাকলে বলবেন। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের মেহেরপুর জেলার মতো একটা সীমান্তবর্তী একটা একেবারেই কি বলবো, এটাকে মানে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বলা যায় অনেকটা। তো সেই জেলা থেকে মেহেরপুর প্রতিদিন যে প্রতিদিনের যে আয়োজন, সংবাদ বিশ্লেষণ যেটা করছে সেটা বিরল। এবং এটা বিশেষ করে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, মানুষ সোশ্যাল মিডিয়াতে আসলে সবসময় অ্যাক্টিভ থাকছে। বিশেষ করে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু দেশ না, দেশের বাইরেও যারা আছেন, আমাদের মেহেরপুরের মানুষ আছেন, তারা দেখছেন এবং প্রতিদিনই এই প্রোগ্রামটাকে তারা স্বাগত জানাচ্ছে। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা আমাদের ফেসবুক এবং ইউটিউব লগ ইন করেই প্রতিদিন সকাল 11টার সময় আপনারা এই প্রোগ্রামটা দেখবেন। জুলফিকার কানুন, আমরা প্রতিদিনের নাই, আমরা অত্র এলাকার যে সমস্ত পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর আমরা কিছু নিউজ নিয়ে আমরা কথা বলি। প্রধান প্রধান সংবাদগুলোকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং আসলে একটা খবরের পিছনের খবরটাও পাঠকদের জানানোর চেষ্টা করি। তারই আলোকে মূলত আমাদের এই সংবাদ বিশ্লেষণ। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান শিরোনাম: প্রতিটি হাসপাতালেই আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। মেহেরপুরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এমসি কলেজে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ, 6 ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। আলসানি পরিবহনে মলম পার্টির খপ্পরে ব্যবসায়ী। গাংনীর তেঁতুলবাড়িয়া মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার। বাংলাদেশকে 1,700 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এখানে আরেকটি আছে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘের বক্তব্যে একটি প্রতিবেদন। গাংনীতে অন্যের জমিতে মসজিদ কমিটির বৃক্ষরোপণ। মুজিবনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত। মেহেরপুরের 13ঘরিয়া গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু। মেহেরপুরে স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত। জীবননগরে বালিখেকোকে 1,00,000 টাকা জরিমানা। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত। ভিপি নূরের বিরুদ্ধে মামলার নিন্দা। 90-এর ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। এই ছিল আমার কাছে মেহেরপুর প্রতিদিনের প্রধান শিরোনাম। আমার কাছে আছে মাথাভাঙার প্রধান সংবাদটি করেছে: স্বামীকে আটকে রেখে এমসি কলেজ হোস্টেলে নববধূকে গণধর্ষণ। উত্তাল সিলেট। ছাত্রলীগের 6 কর্মী সহ 9 জনের বিরুদ্ধে মামলা। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। সব দেশ যাতে একসঙ্গে করোনা ভ্যাকসিন পায় তা নিশ্চিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে 75তম ভাষণে প্রধানমন্ত্রীর আহ্বান। মেহেরপুর সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ভিত্তিপ্রস্তর স্থাপন ও জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী: করোনা চিকিৎসায় মেহেরপুরবাসীকে আর বাইরে যেতে হবে না। একটি প্রতিবেদন। 3 ব্যবসায়ীকে পিঠমোড়া করে বেঁধে রেখে লুটপাট। আলমডাঙ্গার জামজামি রামদিয়া সড়কে গাছ ফেলে লাডাহাম্বার প্রতিরোধ। দামোদয় ঠাকুরপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। আলমডাঙ্গায় খাসকরার হাজেরা সহ 2 নারী আটক। ইয়াবা ও টাকা উদ্ধার। দর্শনা শ্যামপুরে শুকুর আটক। বিপুল পরিমাণ ডলার, রুপি সহ মাদক উদ্ধার। দামোহদা বড়বলদিয়া ও সুলতানপুর বিজেপির মাদক চোরা
চোরাচালান বিরোধী পৃথক অভিযান। আমরা কথা বলবো, আরও পত্রিকা আছে আমার হাতে, আমরা এখানে আলোচনাটা শুরু করব মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি নিয়েই। প্রতিটি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করা হচ্ছে। জেনারেল হসপিটালে আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। ইয়েতে আপনি জানেন যে আমাদের মেহেরপুরে যে সেন্ট্রাল যে অক্সিজেন সিস্টেম, তার জন্য যে ভিন্ন আর একটা মেশিন দরকার ছিল, সেটারই কালকে উদ্বোধন করেছেন। এবং আমাদের এখানে আর একটা যন্ত্রপাতি, ওই যে আপনার যেটা চলছে আপনার, হ্যাঁ, জিন এক্সপার্ট, সেটাও উদ্বোধন করেছেন। আপনি গণমাধ্যমের মানুষ, করোনার সময়ে এই দুইটা মেশিনের এই উদ্বোধন কিভাবে দেখছেন? আমরা একটু করোনার যদি পিছনের দিকে তাকাই, সেদিকে সেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে করোনা পরিস্থিতি যখন শুরু হলো বাংলাদেশে, ওই সময় থেকে মেহেরপুর আসলে এর বাইরে ছিল না। মেহেরপুরে প্রথম মুজিবনগরে একজন মারা গেল করোনা আক্রান্ত হয়ে। তারপর থেকে মেহেরপুরে বিভিন্ন এলাকাতে করোনা পজিটিভ পাওয়া যাচ্ছিল। তো যদিও বা আমাদের এখান থেকে টেস্টের যে সংখ্যাটা ছিল খুবই নগণ্য, তারপরে প্রতিদিনই করোনা পজিটিভ পাওয়া যাচ্ছিল। রিসেন্টলি আবার করোনা পজিটিভটা কিন্তু কমেও গেছে। এখন আমরা 2-1 দিন দেখতে পাচ্ছি যে রেজাল্টগুলো আসছে। তো আমরা পজিটিভের সংখ্যাই হচ্ছে 601 জন। তো আমরা প্রথম দিক থেকে যেটা প্রবলেম ফেস করছিল মেহেরপুরবাসী, সেটা হচ্ছে স্যাম্পল কালেকশন করা এবং এইটা কুষ্টিয়া বা যশোর বা ঢাকাতে পাঠানো এবং সেখান থেকে রিপোর্টগুলো আসা, পিসিআর ল্যাবের মাধ্যমে যেগুলো রিপোর্টগুলো আসছিল, এটা ছিল আমাদের জন্য খুব দুরূহ একটা কাজ। তো সেক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমাদের মেহেরপুরের কৃতি সন্তান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এক আসনের সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন দুদুল, আমি বলবো যে ওনার প্রচেষ্টায় অনেকটা আমাদের এই জেলাতে, আমাদের মতো একটা ক্ষুদ্র জেলাতে এই ব্যবস্থাটা চালু হয়েছে। এবং এতে এই চালু হওয়ার পিছনে ওনার তো একটা ব্যাপক হাত রয়েছে। এবং এটা চালু হওয়ার ফলে যেটা হচ্ছে, আমাদের মেহেরপুরের মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। এবং শুধু মেহেরপুরের মানুষই না, উনি যে কথাটা বলেছেন যে সব হসপিটালগুলোতেই এখন আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, উন্নত চিকিৎসা সেবার একটা ব্যবস্থা করা হচ্ছে, নতুন নতুন ডক্টর নিয়োগ করা হচ্ছে, নার্স দেওয়া হচ্ছে, বা হসপিটালে যে আনুষঙ্গিক যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো আধুনিক করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো এটা আসলে পজিটিভ বাংলাদেশের একটা লক্ষণ। অবশ্যই এখানে একটা বিষয় যে জিন এক্সপার্ট যে মেশিনটা, এই জিন এক্সপার্ট মেশিন আমাদের এই বক্ষব্যাধি হসপিটালের আগেও ছিল। হ্যাঁ, ওইটারই একটা উদ্বোধন হচ্ছে আমি যতটুকু মানে জানতে পেরেছি। সেক্ষেত্রে এই প্রত্যেকটা জেলাতেই তো আসলে বক্ষব্যাধি হসপিটাল আছে। সেই বক্ষব্যাধি হসপিটালে এই জিন এক্সপার্ট মেশিন আছে। জিন এক্সপার্ট মেশিনে করোনা চিকিৎসা বা করোনা পরীক্ষা হবে। চিকিৎসা বলতে করোনা পরীক্ষা, এটা কত দূর, এটা বিশেষজ্ঞ পর্যায়ের কোনো মতামত আমি এখনো জানি না। তবে এক্ষেত্রে আসলে অভিজ্ঞ টেকনিশিয়ান দরকার। যেটা আচ্ছা, আমাদের জিন এক্সপার্ট মেশিন যেটা বক্ষব্যাধি হসপিটালে সম্ভবত 2019 সালে স্থাপন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে সম্ভবত 70 জনকে কপ টেস্ট করা হয়েছিল। সেখানে ধরা পড়ছিল 13 জন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান না, যদি তাহলে জিন এক্সপার্ট মেশিনে যদি করোনা টেস্ট হয়, তাহলে এতদিন করা হলো না কেন? তাহলে আমাদের এই দৌড়াদৌড়িটা তো কমে যেত। তাহলে এটা কি কারণে করা হলো না? আমার কাছ থেকে যেটা মনে হয়েছে, এটা একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে প্রথম দিকে আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করতে করতে এই সময়টাই চলে গেছে। রাইট, হতে পারে। যাই হোক, আমরা অবশ্যই করোনাকালীন সময়ে যে কোনো আশার আলো দেখতে পেলেই নাগরিকদের ভালো লাগবে। তার কারণ সবাই এক ধরনের এই প্যান্ডামিকে একটা হতাশাগ্রস্ত। একদিকে অর্থনীতি মন্দা, বাজারের ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি, পাশাপাশি আমাদের এই জীবন মরণ সমস্যা। এটা সারা বাংলাদেশে একটা অর্থনৈতিক সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে অর্থনৈতিক ঝাঁকুনি।
সেক্ষেত্রে বাংলাদেশটা আসলে তো একটা গরিব রাষ্ট্র। রাইট। সেই হিসাবে তো আমাদের যে ছিন্নমূল মানুষগুলোর যে অবস্থাটা হয়েছে, আমরা যারা গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন এলাকাতে ঘুরছে, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক মন্দাটা সৃষ্টি হয়েছে। রাইট। আমরা স্থানীয় কয়েকটি সংবাদ নিয়ে কথা বলবো। আলসানি পরিবহনে মলম পাটির খপ্পরে ব্যবসায়ী, আপনি জানেন গত আচ্ছা, এই বিষয়টা আমরা এর আগেও একদিন দেখলাম যে আমাদের গাংনীর বাহটে একজনকে উদ্ধার করা হয়েছিল মলমপাটির খপ্পরে পড়া। তো সেই লোক অবশ্য এর সাথে যে জড়িত আছেন তাকে প্রথম থেকেই কিন্তু একেবারে আইডেন্টিফাই করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি কিন্তু আমাদের জেলার বাইরে। আচ্ছা। এখন এরা সাধারণত গরু ব্যবসায়ী সবাই? না, ওইটা হচ্ছে সবজি ব্যবসায়ী। ওটা ছিল সবজি ব্যবসায়ী। হ্যাঁ, উনি ঢাকা থেকে এসেছিলেন আমাদের এই ইনি এলাকায় গরু ব্যবসায়ী? হ্যাঁ। তো এটা আসলে প্রশাসন আমাদের আমরা যেহেতু দেখছি যে মলমপাটির খপ্পরে এটার সাথে এই পরিবহনের কেউ জড়িত আছে কিনা সেটা আসলে ভাবার দরকার। এটা ভাবা দরকার আসলে, না হচ্ছে এ ধরনের মাঝে মধ্যে ঘটনা মাঝে মাঝে হচ্ছে। গাংনীর তেঁতুলবাড়িয়া মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার, সে জানেন আপনি গতকালকে যে এটা নিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু এটা মরদেহটা উদ্ধার হয়েছে আমরা যতটুকু পেয়েছি যে গতকালকে তো বজ্রপাতে 2 জন মানুষ মারা গেছে আমাদের জেলাতে। তো গাংনীর ওইটা উনি মাছ ধরতে এসেছিল, ওনার পারিবারিক সূত্র যেটা বলেছে যে বিকেলের দিকে মাছ ধরতে গেছিল সে, এবং সম্ভবত যখন বজ্রপাতের ঘটনা ঘটে আশেপাশে হয়তো বা কেউ ছিল না, মারা গেছে ওই জায়গায় এবং পড়েও ছিল সেই জায়গায়। এটা কি বজ্রপাতের কথা মনে হয়? এখন পুলিশ এবং স্থানীয়দের ধারণা যে বজ্রপাতে, তবে 13 ঘড়িয়াতে একটা বজ্রপাতে মারা গেছে। হ্যাঁ, 13 ঘড়িয়াতে একজন কৃষক বজ্রপাতে মারা গেছে, মনিরুল ইসলাম 52 নামের এক কৃষক, উনি বজ্রপাতে মারা গেছেন। এবং মুজিবনগরে ট্রাকের ধাক্কা একটা বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত খাদেম গাজী আনন্দবাস গ্রামের মৃত কলিমুদ্দিন গাজী। আমি গতকালকের ওই যেটা এখন তো রাস্তার পাশে আপনি দেখছেন যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাস্তার পাশে কাদা জমে গেছে। যখন ক্রস করতে যাচ্ছে কোনো গাড়ি ঘোড়া তখনও কিন্তু একটা বিপত্তি ঘটতে পারে। আমি আজকে আসার সময় কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন পড়ছিলাম। আচ্ছা। পাশ দিয়ে যে অটো বাইক যাচ্ছিল না, আমি মানে সামান্যের জন্য হলে বেঁচে গেছি। আচ্ছা। আমার আসার সময় এটা পরিস্থিতিটা হয়েছিল। সড়ক দুর্ঘটনা তো আমাদের নিত্যদিনের সাথে। হ্যাঁ, তবে করোনা পরিস্থিতি আসার পরে কিন্তু সড়ক দুর্ঘটনাটা কিছুটা কমেছে। রাইট। আমরা কথা বলবো মেহেরপুর স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত। স্কাউটিং তো একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন। আমরা ইদানিংকালে কি আসলে স্কুল কলেজগুলোতে সে ধরনের স্কাউটিং এর কোনো কর্মসূচি দেখি? আপনি দেখেন প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে কিন্তু স্কাউটের যে ফিজটা নেওয়া হচ্ছে, কিন্তু স্কাউটিং এর যে কর্মসূচিগুলো আছে একটা বাস্তবায়ন করা হচ্ছে না, একটাও না। আমরা এর আগে লিখছিলাম যে স্কাউটের যে টাকাটা নেওয়া হচ্ছে আসলে এর একটা হিসাব নিকাশ কিন্তু থাকা উচিত। অবশ্যই সেটা নেই, আপনি কোথাও পাবেন না। স্কুল কলেজগুলোতে যে পরিমাণ স্কাউটের যে ফিসটা নিচ্ছে সেই টাকাটা আসলে কোথায় যাচ্ছে সেটারও কিন্তু কোনো হদিশ নেই, অথচ টাকাটা ঠিকই নেওয়া হচ্ছে। সেন্ট্রাল থেকেও তাদের একটা বরাদ্দ আসছে প্রতি বছরে। কিন্তু আমাদের আসলে মেহেরপুরে স্কাউটের যে কী অবস্থাটা সেটা আসলে দেখা উচিত। আমি বলবো যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে যারা এই জেলার হর্তাকর্তা রয়েছেন তাদেরও এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আমি স্কুলে যখন পড়ি আমি নিজেও স্কাউট ছিলাম, তখন দেখতাম যে বিভিন্ন সময় অঞ্চলভিত্তিক মানে স্কাউট ক্যাম্প হতো, সেন্ট্রালে স্কাউট জাম্বুরি হতো, কিন্তু এগুলো ইদানিং চোখে পড়ে না। অথচ এই সংগঠনটা কিন্তু খুব অনেক ভালো একটা নৈতিক জায়গা তৈরি করার জন্য স্টুডেন্টদের খুব ভালো গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা আশা করব সংশ্লিষ্টরা এই ব্যাপারে নজর দিবেন। জীবননগরে বালি খেকোকে 1.5 লক্ষ টাকা জরিমানা, এই বালি উত্তোলন অবৈধভাবে, এটা তো ঠেকানোই যায় না। সেক্ষেত্রে এই জলমহাল বা বালি উত্তোলনের নির্দিষ্ট আইন আছে, কি মনে করেন কারোর সাথে যোগসাজশ? এটা আসলে প্রশাসনিকভাবে যেটা আমার কাছ থেকে মনে হয়েছে, প্রশাসন কিন্তু মাঝে মধ্যে যাচ্ছে একটা জরিমানা করছে, কিন্তু আমাদের এলাকায় যারা বালু খেকোরা রয়েছেন তারা সাধারণত একটু প্রভাবশালী হয়, কিন্তু
আর এই এটা অনেকেই ওই গোপনে গোপনে করছে, যখন প্রশাসনের নজরে আসছে তখন এটাকে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আরও কঠোর হওয়া দরকার। কিন্তু আরেকটা বিষয়, আপনার উন্নয়ন কর্মকাণ্ডে চালাতে গেলে আপনার অবকাঠামোগত যে উন্নয়ন, সেখানে তো বালুর ব্যবহার আছে। তাহলে আমরা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট যে বালুটা যে কোথা থেকে উত্তোলন করবে, এর নির্দিষ্ট একটা ব্যবস্থাপনা, এর প্রাপ্তি নিশ্চিত করা, আমরা তো অনেক সময় এগুলাও লক্ষ্য করি। আপনি যে বালিটা আমাদের এলাকা থেকে উঠছে, এই বালিটা কিন্তু অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে না। না, এটা তো আপনার ফিলিং এর জন্য কাজে লাগবে, সেটাও অবকাঠামোরই অংশ। সেক্ষেত্রে আমরা হয়তো সেটা গাঁথনির কাজে বা ইয়ের কাজে, ঢালাইয়ের কাজে ব্যবহার আপনি করতে যখন পারছি। একটা জায়গা থেকে বালি উঠাবেন, তখন কিন্তু পাশের যে জমিগুলো রয়েছে হ্যাঁ, সেগুলো সেটা কিন্তু ঠিক আছে, সবগুলো ভাঙন সৃষ্টি হবে। কিন্তু এর সুনির্দিষ্ট একটা প্রাপ্তির জায়গাও তো লাগবে। হ্যাঁ, তা দরকার। সেটাও তো আপনাকে ব্যবস্থা করতে হবে, নচেত তো আপনার অবকাঠামোটাও তো মুক্ত পড়বে। এই ক্ষেত্রে আসলে একটা সুনির্দিষ্ট প্ল্যান তৈরি হওয়া উচিত। রাইট। ভিপি নূরের বিরুদ্ধে মামলার নিন্দা 90-এর ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। জানেন, আমাদের ডাকসুর ভিপি নূরের বিরুদ্ধে নানান ধরনের নানান সময় এই ছেলেটার বিরুদ্ধে মামলা হামলা, তাকে সরাসরি শারীরিকভাবেও আঘাত করে। কিভাবে দেখেন বিষয়টাকে? আসলে বিষয়টা আমরা যেটা গণমাধ্যম কর্মী হিসেবে দেখছি, বা সাধারণ মানুষের মধ্যেও একটা কিন্তু ফিলিংস তৈরি হয়েছে, সেটা আপনি সরাসরি যদি সঠিক কথাটা বলতে চান, আপনি কারো না কারো চোখের মানে দৃষ্টিকটু হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে ভিপি, আপনি তার ফেসবুক লাইভ প্রোগ্রামগুলো বলেন বা তার যে বক্তব্যগুলো বলেন, সরাসরি কিন্তু সরকারকে আক্রমণ করছে, যেই কারণে ও সরকারের রোশানলে পড়ছে। তবে তার বিরুদ্ধে যে মামলা হামলাগুলো হচ্ছে, সেগুলো একেবারেই সুপরিকল্পিত। পাশাপাশি সে যে তার অবস্থানে দাঁড়িয়ে একটা ভিপি এবং তার বয়স, তার সমস্ত কিছু মিলিয়ে সে কি আসলে যে ভাষায় কথা বলে সেটাও কি আসলে খুব না সংগত? না, এটা সমীচীন নয়। সে নিজে একটা দল করবে, একটা ইয়ে করবে, এটা করলে তো করতেই পারে, কিন্তু যেভাবে সে যে ভাষায় কথা বলে, কয়েকদিন আগে আপনার ইয়ে সম্পর্কে, হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে বলল, সারা বাংলাদেশ দাও দাও করে জ্বলবে। মানে ওর আসলে এই ধরনের কাভার করার মতো যে বক্তব্য উনি দেন, সেই বক্তব্য কাভার করার মতো ওনার অবস্থান, ওনার যোগ্যতা পারমিট করে কি? না না, নেই নেই। রাইট। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত। মাঝে মধ্যে তো বাইরে এই দুর্ঘটনাগুলো ঘটে। শুধুমাত্র মালয়েশিয়াতে নাই, আপনি দেখেন আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বিভিন্ন দেশে অবস্থান করছে, মানে প্রায় সময় মালয়েশিয়া বলেন, সৌদি আরবে বলেন, বা আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা এভাবে সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে এবং তারা প্রাণ দিচ্ছেন। এটা আসলে একটা মানুষ যখন ওই এলাকাতে যখন মারা যাচ্ছে, তাদের পরিবারটা কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। রাইট। বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের উপরে কিন্তু নির্ভর করে তার এই দেশের পরিবারগুলো বাঁচা না বাঁচা, তাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকা না থাকা। বাংলাদেশে গরু পাচার চক্রের সাথে বিএসএফ এর যোগ সাজস ফাঁস। এটা তো বলাই বাহুল্য যে ইন্ডিয়া থেকে যে সমস্ত গরুগুলো আসে, আমরা সীমান্তবর্তী মানুষ, সীমান্তবর্তী জেলা, এখানে তো আসলে বিএসএফ এর একটা প্রত্যক্ষ মানে সহযোগিতা ছাড়া অনেক সময়তে এটা আসলে এটা সম্ভব আপনি হয় না। একটা জিনিস দেখেন, আমরা তো সচরাচর আমরা সীমান্তগুলোতে যাচ্ছি, ওইখান থেকে কি একটা পাখিও এপার ওপার হওয়ার কোনো সুযোগ আছে? আপনি বিএসএফ এর যদি প্রত্যক্ষ সহযোগিতা না থাকে, তাহলে তো হবে না। রাইট। গরুগুলো তো আসছে তার কাটা লাফিয়ে আসছে না, বা আন্ডারগ্রাউন্ড করেও আসছে না। বিশেষ বিশেষ জায়গায় কিন্তু গেট আছে, আপনি দেখছেন তো আমাদের যে সীমান্তগুলো আছে, ওই গেটগুলোতে পাহারায় থাকে কারা? বিএসএফ থাকে। আমাদের সীমান্তের এলাকাতে বিজিবি থাকে। যখন চোরাকারবারীরা যখন এইগুলো করছে, তখন তো তাদের সহযোগিতার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। রাইট। তো যখন আসলে এটা ওই রাষ্ট্রীয়ভাবে একটা বিষয় আশায় আছে, যে কারণে মাঝে মাঝে দুই একটা মারে, কিন্তু অধিকাংশ সময় ওরা এই কাজটাই করে। আর খবরে যেটা এসছে একেবারে সঠিক আমি মনে করি খবরটা, কারণ আমরা মাঠে ময়দানে থেকে এই ঘটনাটাগুলো দেখেছি। আচ্ছা। মেহেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলীর ইন্তেকাল। জানেন, গতকালকে একটা সজ্জন মানুষ, মেহেরপুরের ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলার সভাপতি
কদর আলী, মল্লিকপাড়া নিবাসী, কাবাতুল্লাহ সাহেবের ছেলে, উনি মারা গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা কথা বলবো একটু রাজনৈতিকভাবে। ভেঙে গেল গণফোরাম। এই গণফোরামটা গতকালকে ইয়েতে আনুষ্ঠানিকভাবে এর আর একটা ভাঙন। আসলে গণফোরাম এই প্রথম ভাঙছে তা নয়, কিন্তু এর আগেও রাজনৈতিকভাবে সব দলগুলোরই ভাঙা গড়া আছে, সব রাজনৈতিক দলের মধ্যে ভাঙা গড়ার খেলাটা খেলেছে, কিন্তু গণফোরাম মাঝে মধ্যেই ভাঙে। আপনি দেখেন এই যে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, উনি শুধু দল ভাঙছেন তা নয়, কিন্তু দলের প্রেসিডেন্ট ডক্টর কামাল হোসেনকেও কিন্তু, কামাল হোসেন সহ ওই যে সেক্রেটারি জেনারেল রেজা কিবরিয়া, ওনাদেরকে কিন্তু বলেছেন যে ওনাদেরকে বহিষ্কারও করেছেন। এবং ডক্টর কামাল হোসেন সম্বন্ধে উনি বলেছেন যে আসলে উনি ওই যে স্মৃতিভ্রম হয়েছেন, মানে স্মৃতি লোপ পেয়েছে। আসলে এই কথাটা বলে আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি, গণফোরাম কিন্তু আগের জায়গায় নেই। গণফোরাম তো একটা বাম সংগঠন। বাম সংগঠন বলা যাবে না, গণফোরাম আমাদের দেশের একটা এই প্রচলিত ধারারই সংগঠন। এটা একটা বাম সংগঠন তো অবশ্যই না। গণফোরাম কিন্তু বাম সংগঠনের সাথে বরাবর এটা হতে পারে, কারোর সাথে ঐক্য হতে পারে, কিন্তু এখন দেখেন গণফোরামের অবস্থাটা কি। তার গণফোরামের প্রেসিডেন্টের আগে যে অবস্থাটা ছিল এখন কিন্তু নেই। উনি যে কথা বলেন সেই কথার উপর কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারেন, সে অবস্থানটাও নেই। এখন যেটা হচ্ছে বয়স একটা ফ্যাক্টর আসলে। হ্যাঁ, অবশ্যই। আর আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে সর্বশেষ কি পর্যায়ে দেয়। অবশ্যই 4 দিনের সফর শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর ত্যাগ করলেন। আপনি জানেন আমাদের 4 দিন বা 5 দিনের সফরে ছিলেন আমাদের মেহেরপুরের জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুরের এমপি। আমরা একটা জিনিস আমরা দেখেছি, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে এ যাবৎ পর্যন্ত স্বাধীনতার প্রায় 49 বছর হচ্ছে আমাদের দেশ। তো এই 2টা আসনের একটি জেলা মেহেরপুর, যদিও বা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের তীর্থস্থান হিসাবে আমরা প্রসিদ্ধ আছি বাংলাদেশে। সেই ক্ষেত্রে এ যাবৎ পর্যন্ত আমাদের মেহেরপুর জেলার কিন্তু কোনো বড় ব্যক্তিত্ব তৈরি হয়নি। বর্তমান সরকার আসার পরে, ক্ষমতায় আসার পরে আমাদের মেহেরপুরে একজন মন্ত্রী দিয়েছেন। আর ওনার কল্যাণে আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, আমাদের মুজিবনগর কমপ্লেক্সের যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামো গড়ে ওঠা, এগুলো কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। তো উনি এই 4 দিনের সফরে মেহেরপুর জেলাবাসীকে কিন্তু অনেকগুলো সুসংবাদ দিয়েছেন। যেমন আমাদের গত কয়েকদিন আগে ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, উনি কিন্তু ভার্চুয়াল যে জুম কনফারেন্স ছিল, এখানে কিন্তু বলেছেন যে মুজিবনগরের উন্নয়নে আরও 50 একর জমি অধিগ্রহণ করবে। এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এর পিছনেও কিন্তু একজন বড় মানুষের হাত রয়েছে। তো আমরা মনে করি প্রতিমন্ত্রী আমাদের মেহেরপুর জেলাবাসীর জন্য অনেকগুলো সুসংবাদ দিয়েছেন এই 4 দিনের সফরে। স্বামীকে আটকে রেখে, আপনি জানেন টক অফ দ্য কান্ট্রি চলছে, স্বামীকে আটকে রেখে এমসি কলেজ সিলেট হোস্টেল নববধূকে গণধর্ষণ, ছাত্রলীগের 9 জনের বিরুদ্ধে মামলা। আপনি শুধু এমসি কলেজের ঘটনাটা না, আপনি দেখেন আরও কয়েকটা দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই গণধর্ষণের মতো ঘটনাগুলো ঘটলো। তো ইতিমধ্যে মামলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গণধর্ষণের বিরুদ্ধে এখন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু কর্মসূচি দিচ্ছে। বিশেষ করে যারা রেপিস্ট তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, তাদের বিচারের দাবিতে। এবং মানে এই ধর্ষণের বিষয়টা আসলে বাংলাদেশব্যাপী, এটাকে প্রতিরোধ করার জন্য শুধু এটা প্রয়োগ করা উচিত। ছাত্রলীগের এই ধর্ষণই শুধু না, এখানে নানান ধরনের অপকর্মের সাথে তারা জড়িত। সেক্ষেত্রে আমি শুধু কি আসলে এর জন্য কি দায়ী শুধু ছাত্রলীগের না, তাদের মানে মাদার অর্গানাইজেশন, মূল সংগঠন আওয়ামী লীগ কতটা দেখভাল করতে পারে তাদেরকে? এবং সত্যিকার অর্থে ছাত্রলীগের সুনির্দিষ্ট কি এমন কর্মসূচি আমরা দেখি যে কর্মসূচিতে একটা ছাত্র তার নৈতিক জায়গা তৈরির জন্যে
একটা কর্মসূচি, সেটা বর্ধিত সভা হতে পারে, সেটা একটা ওয়ার্কশপ হতে পারে। হ্যাঁ, এই ধরনের কোনো কর্মসূচি তো আমরা দেখছি না। তাহলে তাদের যদি আসলে কোনো কর্মসূচির ভিতরে যদি না রাখা যায়, তাদের পড়াশোনার ভিতরে যদি না রাখা যায়, তাহলে তো তাদের আসলে এই ধরনের কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়বে। এই দায় কি শুধু ছাত্রলীগের? না, এই দায়টা আসলে শুধু ছাত্রলীগের একার নয়, এই দায়টা তাদের মূল সংগঠন, মুরব্বী সংগঠনের নেওয়া উচিত অবশ্যই। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে ছাত্রলীগের যখন যে নেতার বিরুদ্ধে যখন যে অপকর্মের কোনো খবর আসলে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সেইটা শক্ত হাতে কিন্তু দমন করেছেন। যদিও বা বাংলাদেশ ছাত্রলীগ একটা বৃহৎ সংগঠন, এই সংগঠনের আসলে একটা পরিবারে তো অনেক লোকজন থাকে, এর মধ্যে কিছু দুষ্ট লোকও থাকে। আমি মনে করি ছাত্রলীগের যে দুষ্ট লোকগুলো, এদের একটা শুদ্ধি অভিযান চালানো উচিত এবং প্রকৃতপক্ষে যারা ছাত্র তাদেরকে এই সংগঠনে রেখে বাদবাকিগুলোকে আউট করে দেওয়া উচিত আমি মনে করি। তাহলে এদের যে অপকর্ম এটা কিন্তু কমবে। কারণ যারা মূল ছাত্র, যারা একেবারে সরাসরি ছাত্রত্ব আছে যাদের, তাদেরকে এই সংগঠনে রাখা উচিত। কারণ যারা এখন পর্যন্ত ছাত্রই নেই, অথচ তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি দেখেন। আর যে কারণে কিন্তু সব জায়গায় কমিটি যখন গঠন হচ্ছে তখনই কিন্তু একটা কাঁচাপ তৈরি হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু এরা সংঘর্ষে, তারপরে হামলা মামলা এগুলোতেও জড়িয়ে যাচ্ছে নিজেরা। না, আজকে যেমন ছাত্রলীগ, আমরা একটা সময় যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ছাত্র দলের এই আচরণ একেবারে সব ভাইস ভার্সা, উল্টা পয়সার এপিটোপিট। আমরা কথা বলবো যখন ক্ষমতায় আসে তখন কিন্তু অন্ধ হয়ে যায়। রাইট। আমরা কথা বলবো একটু মাদক নিয়ে। আলমডাঙ্গা খাসকারার হাজেরা সহ 2 নারী আটক, ইয়াবা ও টাকা উদ্ধার। এটা যেমন একটি নিউজ আছে। দর্শনা শ্যামপুরে শুকুর আটক, বিপুল পরিমাণ ডলার রুপি সহ মাদক উদ্ধার। দামুড়হুদার বড় বলদিয়া ও সুলতানপুর বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান। আপনি জানেন যে সীমান্ত এলাকাতে মাদকের একটা প্রাদুর্ভাব থাকে। ইদানিংকালে আসলে আমরা লক্ষ্য করছি যে আসলে মাদকের এই ইয়েটা বেড়ে গেছে। করোনাকালীন কনসেন্ট্রেশন অন্যদিকে, মাদক ভিন্ন মাত্রায় আরও বেড়ে যাচ্ছে এই ধরনের। এটা আমি আসলে ওইভাবে দেখছি না। আমি একটা জিনিস আমি দেখেছি যে মানুষ, আপনি সাম্প্রতিক সময়ে দেখেন যে আমাদের জেলাতে বা আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, নারী মাদক কারবারি যারা আছে তারা কিন্তু অনেক গ্রেপ্তার হচ্ছে। তার মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক নারী মাদকের সাথে কিন্তু জড়িয়ে পড়ছে। এরা কিন্তু সরাসরি মাদক বিক্রি করছে তা নয়, কিন্তু এরা কিন্তু মাদক বহনকারী হিসাবে এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজটা করছে। কারণ নারীদেরকে অনেকেই কিন্তু মানুষ খুব বেশি সন্দেহের চোখে দেখে না, আর সেটা কাজ করছে মাদকের সাথে জড়িত যে রাঘব বোয়ালরা। আপনি একটু ভেবে দেখুন, বিশেষ করে যারা রাঘব বোয়াল তারা কিন্তু আটক হয়নি, তারা কিন্তু ম্যাক্সিমাম ধরা ছোঁয়ার বাইরে থাকছে, তারা কিন্তু অধরাই থাকছে। শুধুমাত্র ধরা পড়ছে যারা বহনকারী, তারা বা 2-4 পিস খাই, ইয়াবা খাচ্ছে বা ওই গাঁজা সেবনকারী আর বহনকারীরা অ্যারেস্ট হচ্ছে। কারবারই ধরা পড়ছে, যে কারণে মাদকটা আমরা আসলে পুরোপুরিভাবে নির্মূল করতে পারছি না। রাইট। পশ্চিমাঞ্চলের একটা প্রধান খবর হচ্ছে দেশব্যাপী কিশোর গ্যাং গ্রুপের অপরাধ তৎপরতা বৃদ্ধি, নিয়ন্ত্রক বড় ভাইদের খোঁজে পুলিশ। পশ্চিমাঞ্চল তাদের প্রধান খবরটি লিড করেছে। এই যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংদের তো আসলে এক ধরনের, এরা তো একটা মনে হচ্ছে যে খুব শক্তিশালী একটা সংগঠনে পরিণত হয়েছে। হ্যাঁ, হওয়ার কথা। কারণ আপনাকে যদি একটা খারাপ কাজ করতে দেওয়া যায়, আপনি কিন্তু ভাববেন, নানাভাবে ভাববেন। বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। কিশোররা সাধারণত টিনেজ, আপনি দেখেন আন্ডার 20 এজ কিন্তু ম্যাক্সিমাম। তো ওদেরকে আপনি খুব সহজেই ওদেরকে দিয়ে কিন্তু খারাপ কাজ করাতে পারবেন। আমার মনে আছে আমাদের গাংনীতে একটা বোম্বিংয়ের ঘটনা ঘটেছিল, সম্ভবত 2008 সালে বা 7 সালের দিকে। ওই সময় একেবারে 16-17 বছর বয়সের একটা ছেলেকে মাত্র 300 টাকা দিয়েছে, সে বোম মারতে গেছে। মাত্র 300 টাকার জন্য সে বোম মারতে গেছে। তা আপনি কিশোরদেরকে দিয়ে আপনি যে কোনো ধরনের অপরাধ কিন্তু ঘটাতে পারবেন।
রাইট। আর এর সাথে তো বড়রা অবশ্যই জড়িত। আর এখন যেটা হচ্ছে যে কিশোররা সাধারণত মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আপনি দেখেন বিভিন্নভাবে ওই যে ইন্টারনেট ইউজ করছে তারা, আপনার মোবাইলগুলো ব্যবহার করার কারণে ওরা কিন্তু কোনো কাজ কাম করছে না। অনেকগুলো কিশোর দেখবেন যে এক জায়গায় বসে আছে, তারা বিভিন্নভাবে ওইগুলো দেখছে, দেখার পরে কিন্তু এই ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে, তারা মাদকের সাথে জড়াচ্ছে, তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়াচ্ছে। রাইট। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান করতে হবে মিয়ানমারকেই। জাতিসংঘের ভার্চুয়াল অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কথাটা যথার্থই বলেছেন, কারণ এর ক্রিয়েচার মিয়ানমার এবং তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। Right. এটা আমরা মনে করি, এবং এটা আসলে ইন্টারন্যাশনালি দেখা উচিত। যারা মোড়ল রাষ্ট্র আছে তারা আসলে এই বিষয়গুলো দেখা উচিত। আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এই দেশের মানুষ ম্যাক্সিমাম মানুষের সাথে সহমত পোষণ করে। এখানে সময়ের সমীকরণ আছে আমার হাতে। সময়ের সমীকরণ তাদের প্রধান সংবাদটি করেছে, লিড যেটা, কঠিন সংকটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা, নেই পদোন্নতি, বাড়ছে না বেতন। এই আমাদের বেতন কাঠামো নিয়ে আমাদের চাকুরিজীবীদের মধ্যে এই অসন্তোষ, আমাদের বর্তমান সরকারের অধীনে বেতন কাঠামো যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তারপরেও এই অসন্তোষ কাটছে না। আসলে কি মানে সেই সিস্টেম আসলে আমাদের খুব সুনির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকতে পারছি না। ডেফিনেটলি এই পদোন্নতি কারোর হচ্ছে, কারোর হচ্ছে না, কেউ ইনক্রিমেন্ট পাচ্ছে, কেউ পাচ্ছে না, এই ধরনের নানান অভিযোগ। যদিও আমরা এই লেভেলে চাকরি করি না, তারপরেও এই চাকরিজীবীদের কাছ থেকে নানান তবে অসন্তোষের কথা। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি দেখেন যারা প্ল্যান করছে এটা সম্পূর্ণ প্ল্যানারদের দোষ, এবং এর পিছনে জড়িত আসলে দেখেন এই সরকারের বড় বড় আমলা। একেবারে বেতন, কার বেতন বাড়বে কার বেতন বাড়বে না, এটা কিন্তু ওরাই নির্ধারণ করে থাকে ম্যাক্সিমাম সময়, এবং এর স্রষ্টাই কিন্তু ওরা। এখানে রাজনৈতিক নেতাদের কোনো সমস্যা না, এখানে যারা সাধারণ মানুষ তাদের কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যাটা ওই সরকারের ভিতরে আমলাদের মধ্যে থেকে, এবং এটা আসলে আমলাদেরই সমাধান করা উচিত। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে করোনা পরীক্ষার দরকার নেই, এটা একটা আপনি জানেন যে এখন এই বাইরের থেকে যারা এসছে তারা এখন তাদের কাজে যাচ্ছে। আমরা ইদানিংকালে যেটা লক্ষ্য করছি যে সৌদিতে যাওয়ার প্রশ্নে যে টিকিটের অপ্রতুলতা, তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে যাচ্ছে, কারো 4 দিন আছে, কারো 5 দিন আছে, টিকিট পাচ্ছে না। তবে সৌদি আরব আমার কাছ থেকে যেটা মনে হয়েছে সাম্প্রতিক সময়ে সৌদির যে দাবিটা একটা অবৈধ দাবি করে বসেছে, কিন্তু প্রায় 50,000 রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দিতে হবে। তার মানে কি তারা এই 50,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেবে। তাদের এই দাবিটা যখন বাংলাদেশ মানতে পারেনি তখন কিন্তু বিভিন্ন ছলচাতুরের আশ্রয় নিয়েছে। আপনি দেখেন এই যে সৃষ্টিগুলো করেছে, তারা যে জটিলতাটা তৈরি করছে, এটা কিন্তু ওই কারণে। সৌদি আরব বলছে না যে আমার কাছে পাঠিয়ে দেন, ওদের নাগরিকত্ব আমরা দেব। বাংলাদেশকে তাগাদা দিচ্ছে যে আপনারা নাগরিকত্ব দেন, তাই না? মানে বড় লোক হলে যা হয় আর কি, বাড়ির পাশের বড় লোক, তার মুখের কথাই আইন, তাই না? আমরা সেখানে কামলা খাটতে যাই, হ্যাঁ, আমাদের উপরে আজকে রোহিঙ্গাদের যে ধকল, সেই ধকল সহ্য করব, আবার তাদেরকে সব রোহিঙ্গাদের মূলত সৌদি আরবে পাঠিয়ে দেওয়া উচিত। ওরা বুঝুক, ওরা আমাদের উপমহাদেশের এই এলাকার পাকিস্তান, ভারত বা বাংলাদেশের মতো যারা শ্রমিক, মুসলমানদেরকে মিসকিন বলে। সঠিক, ওরা মিসকিন বলে, নেহাতি বলে না সে আমরা গরিব মানুষ, আমরা কতটা ভয়েস রেস করতে পারবো, সেটা পারি না, বাজারটা নষ্ট হবে। ডেফিনেটলি ধর্মের ভ্রাতৃত্ববোধ অন্তত সৌদির মধ্যে নাই। নেই নেই। আমরা কথা বলবো একটু, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো দেখেন, এরা কিন্তু খুবই বাজে অবস্থায় আছে একদম। মুসলিমদের তীর্থস্থান বলা হয় সৌদিকে, হ্যাঁ। সৌদি আরবের সেই অবস্থানটা আর নেই। একটু কথা বলবো চুয়াডাঙ্গার গড়াইটুপি ও আলমডাঙ্গার ডাউকি ও খাদিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন, মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন। আপনি জানেন স্থানীয় নির্বাচন শুরু হয়ে গেছে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলায়।
যার আলোকে আমাদের ইয়েতে মেহেরপুর প্রতিদিন একটা বক্স নিউজও করছে, সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রোগ্রাম, এটা গ্রামীণ জনপদে ভোট। এই গ্রামীণ জনপদে ভোট মেহেরপুরও তার বাইরে না, মেহেরপুরে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের দৌড়ঝাঁপ, মানে যারা এখন নির্বাচিত আছেন এবং যারা সম্ভাব্য নতুন প্রার্থী যারা। সম্ভাব্য প্রার্থীদের কিভাবে দেখছেন আপনি? আসলে সম্ভাব্য প্রার্থীর নির্বাচনের যে অবস্থানটা, এখন কিন্তু দলীয় প্রতীকে আবার স্থানীয় নির্বাচনটাই হবে, এবছরে হবে। যদিও বা প্রথম দিকে মানে কিছুদিন আগে থেকে দলীয় প্রতীক থাকবে কি থাকবে না একটা দোলাচল ছিল সব রাজনৈতিক দলের মধ্যে, সেসব দিয়ে দলীয় প্রতীকেই নির্বাচনটা হচ্ছে। এখন যে অবস্থাটা সেটা হচ্ছে ক্ষমতাসীন দলের মধ্যেই কিন্তু একাধিক প্রার্থী হচ্ছে। যারা বিরোধী দলে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যারা প্রার্থী হবেন তারা কিন্তু সংশয়ের মধ্যে আছে, ভোটিং ব্যবস্থাটা কি হবে, মানে তারা জনগণকে কতটুকু তাদের কর্মী সমর্থকদের ভোট সেন্টারে নিয়ে যেতে পারবেন, এগুলো তারা ভাবছে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দলীয় বিশেষ করে ক্ষমতাসীনদের মধ্যে দলীয় প্রতীক নেওয়ার জন্য যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে ইদানিং, তারপরেও আমি বলবো যে এই যে মাঠ গরম করা, বিভিন্ন এলাকায় তাদের যারা প্রার্থী হতে চাচ্ছেন তারা বিভিন্নভাবে ওয়ার্ক করছেন, বিশেষ করে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন, তাদের সমস্যাগুলো শুনতে চাচ্ছেন বা প্রতিশ্রুতিও দিতে শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যে যে আমি পৌরসভা বা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হলে আমি এই কাজগুলো করব, আমি আপনাদের সাথে এইভাবে চলবো, এটা একটা আশার আলো। এবং গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার। নির্বাচন আসবে এবং নির্বাচন হবে। রাইট। আমরা অবশ্যই জনপ্রতিনিধিরা তাদের ইশতেহার অনুযায়ী জনগণের পাশে থাকবেন এটা প্রত্যাশা করি। গ্রামীণ জনপদের ভোট আরও পরিচ্ছন্ন হোক, সুচিন্তিতভাবে নাগরিকরা ভোট দেবেন এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। জুলফিকার আলী কানন, আমাদের সময় একদমই শেষ। আপনাকে আমাদের এই স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো, আপনার কথা শুনবো। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মেহেরপুর প্রতিদিনকে এই একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি মনে করি এটা আরও এগিয়ে যাবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসবে, বলবে তাদের মনের কথাগুলো, সমস্যা সম্ভাবনা সব কিছুই আলোচনা হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনকে এবং সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম জুলফিকার আলী কাননের সাথে। আমরা চেষ্টা করেছি এই স্বল্প সময়ের মধ্যে কিছু সংবাদ নিয়ে আলোচনা করার। প্রতিদিন আমরা সকাল 11টা সময় আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান, সংবাদ বিশ্লেষণ। আগামীতে নতুন কোনো অতিথির সাথে কথা বলবো। করোনাকালীন সময়ে প্রতিদিনের নেই, আজকেও বলছি, নিজেদেরকে সুরক্ষিত রাখুন, অন্যদেরকে সুরক্ষিত থাকার আপনারও যে ভূমিকা সেই ভূমিকা পালন করুন। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।